রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের সপ্তদশ পর্ব। ঘোষ বাড়ি থেকে চলে গেলে কোচর থেকে সিকিটা বার করে করালি বললে, দেখ দিনি রে, সিকিটা আবার চলবে তো, মেকি ফেকি লয় তো? মাতলা এবং নটবর সাপটাকে বাঁশে ঝুলিয়ে বই নিয়ে যাবে তাদেরই বলল সে। তারা কেউ বলবার আগে এগিয়ে এলো নিমতেলি বানু। বললে, কই দে দেখি। দেখে বললে, না চলবে, ভালোই বটে। তাছাড়া মাইতো ঘোষ মশাইয়ের বেগের সিকি, নতুন চকচকে ছাড়া রাখিনি না তিনি টাকা পয়সা। করালি বললে, পানু বললে, আমাকে সেবার পয়সা দেবার তরে ব্যাগটা ঢাললে তক্তবোসের উপর একেবারে সোনার পয়সার মতো চকচকে লাল বন্য পয়সা, সেই এত। পানুও তাদের সঙ্গ নিল বেহারার মতো। সেও যাবে চন্দনপুর ওদের সঙ্গে। চন্দনপুরে যে অনেক পয়সা মিলবে তাতে সন্দেহ নাই। করালি তাতে আপত্তি করে নাই। আসুক বেটা ছুঁচো, পানুই দিলে একটা কাঁধ। অজগর চললেন চন্দনপুর। কয়েক মুহূর্ত পরেই হঠাৎ করালি ঘুরে দাঁড়িয়ে পানুর গালে ঠাস করে এক চড় বসিয়ে দিলে আচমকা। শালো, কানার মতো চলছো যে বড়, কানার মতো চলছে যে, পায়ে পায়ে টক্কর দিলি যে বড়, আমাদের আর চোখে দেখতে পাও না লয় শালো, সোনার পয়সার মতো চকচকে লাল বর্ণ শালো, যাও না কেনে সেইখানে যাও না, আমার সাথে কি বটে তোমার? মাতলা বললে, ঠিক বলেছ করালি, আজ আমাদের সাথে কি বটে হে তোমার? মুরুব্বির কাছে তো সাতখানা করে লাগাও তুমি, আজ কি বটে আমাদের সাথে? নটবর তাকে সাবধান করে দিলে, এই চুপ কর, মুরুব্বি আসছে কিনা দেখ আবার। ওদের দুজনের ঘাড় ফেরাবার উপায় ছিল না। একে আলপথ, তার উপর কাঁধে সাপ ঝোলানো বাঁশ। মাতলা তবু ঘাড় ফিরিয়ে দেখে বললে, না কই, আসে নাই সে। করালি বললে তার বিদ্যাসম্মত হিন্দি নেই, যে আসেঙ্গা সে আসেঙ্গা, হাম কে আর কারতা নেই হে। তারপর হঠাৎ বললে, কাহারদের ছেলে পালকি বওয়ার হাঁক ধর না নেই শালোরা, হাঁক ধর কেনে। কথাটা ভারী মনে লাগলো মাতলাদের। মরা সাপটাকে পালকির আরোহী ধরে নিয়ে তারা হাত দুলিয়ে হাঁক ধরলে, প্লোহি প্লোহি হি। হঠাৎ পিছন থেকে বনোয়ারির মোটা গলার হাঁক শুনতে পেলে, দাঁড় দাঁড়া, এই দাঁড়া। থেমে গেল সকলে। থেমে যেতে হলো, পা আর উঠল না। শুধু করালি উঠল অধীর হয়ে। এ কি কাণ্ড, এ কি জুলুম! বনোয়ারির মুখটা হয়ে উঠেছে হাঁড়ির মতো। সে এসে দাঁড়ালো। বললে, ফিরে আয়। ফিরবো কেনে? দাহ করতে হবে, সে তো আত্মে করব বলেছি। না, এখুনি হবে দাহ, গোটা কাহার পাড়াকে চান করতে হবে। তারপর হঠাৎ আক্ষেপ ভরা, আক্রোশ ভরা কণ্ঠে সে বলে উঠল, তুই গায়ে সর্বনাশ করবি রে, তুই সব অনর্থের মূল। করালি স্তম্ভিত হয়ে গেল। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। বললে, ফিরে আয়, যা করেছিস তার বিধিবিধান করতে হবে। করালি বললে, না, ওঠারে সব ওঠা। কিন্তু কেউ ওঠাতে সাহস করে না, দাঁড়িয়ে রইল মাটির পুতুলের মতো। করালি আবার বললে, শুনছিস, ওঠা। কেউ যেন শুনতেই পাচ্ছে না। বনোয়ারি বললে, মুখ দিয়ে রক্ত উঠে যদি মরতে না চাস তবে ফেরা। এবার সাপ উঠল। চলল সকলে সাপ কাঁধে করে বাঁশবাদিতে ফিরে। ফিরল না শুধু করালি, সে হন হন করে চলতে শুরু করলো চন্দনপুরের দিকে। বনোয়ারি ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ফিরল। কাহার পাড়ার আদ্যিকালের যত বিধান সুচাদের কাছে, সেই বিধানই চিরদিন বলবতী হয়ে এসেছে এখানে, আজও হলো। মেজ ঘোষকে বিদায় করে বনোয়ারি বাড়ি ফিরে দেখল সুচাঁদ বসে আছে।
সুচাঁদ পাখির সঙ্গে ঝগড়া করে এসেছে। পাখিকে বলে এসেছে, এ বাড়িতে যদি আর ফিরি, তোর মায়ের গতরে রোজগারের অন্ন যদি খাই, তবে আমার জাত নাই, আমি বেজাত, আমি বনোয়ারির বাড়িতে থাকব। বনোয়ারি সম্মান করতে জানে। সে বললে, বেশ তো পিসি, ছেলেকালে অনেক দুগ্ধ তুমি দিয়েছ আমাকে, তুমি থাকবে সে তো ভাগ্যই আমার গো, কি হলো কি? সুচাঁদ সবিস্তারে সমস্ত বর্ণনা করে বললে, বনোয়ারি, উনি যদি কর্তার বাহন না হন, কি মনসার বেটি না হন, তো আমি কি বলছি? বনোয়ারির কাহার পাড়ার মাতব্বরে দৃষ্টি যেন এতক্ষণ ঘুমিয়েছিল, এবার জেগে উঠল। খুশিও হলো সে, অত্যন্ত খুশি হলো। বনের মধ্যে সাপ মারার সেই স্মৃতির বেদনা যেন ঘন হয়ে উঠেছে। সে পিসির পায়ের ধুলো নিলে, পিসি আশীর্বাদ করলে, ছেঁড়াও হও বাবা, আমার মাথা চুলের মতো তোমার পেরমায়ু হোক। তারপর কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছে বললে, আহা, আগুনে দদুগ্ধে গিয়েছেন মা আমার, তবু কি বন্যের বাহার, কি গরণ, আহ, সর্বনাশ করে দিলে বাবা। বনোয়ারির মন সঙ্গে সঙ্গে প্রতিবিধানের জন্যেই বেশি আগ্রহান্বিত হয়ে উঠেছে। প্রতিবিধান, বাবা ঠাকুরের পুজো, মদে মাংসে ঢাকে ঢোলে আতপে চিনিতে বস্ত্রে সিঁদুরে পুজো, সকল কর্মের উপর হলো তার মাতব্বীর দায়িত্ব। গ্রামের ভালো আগে দেখতে হবে তাকে। নে বাবা কর্তা, গ্রামের মঙ্গল করো তুমি, সাজা দিতে হয়, যে দোষ করেছে তাকে দাও। করালিকে কিন্তু শাসন করা দরকার হয়েছে, বড়ই বৃদ্ধি হয়েছে জোয়ান বয়সের রক্তের তেজ। হঠাৎ ক্রোধে ফুলে উঠল বনোয়ারি। আজও ওই ধোঁয়ায় আচ্ছন্ন বাষ্পনের মধ্যে আফসোসের সঙ্গে মনে করতে চেষ্টা করলে বনোয়ারি, বাঁশপাতার উপর অসাবধানে কেমন করে তার পা পিছলে গিয়েছিল, কিন্তু তবুও সে তার অপমান, সে তার পরম লজ্জার কথা। বনোয়ারি মাতব্বর কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলে বাবা ঠাকুরকে। উপরের দিকে চাইলে একবার, তারপর মনে মনে মানত করলে ঠাকুরকে, হে ঠাকুর, পুজো দেবার কথা তো হয়েই আছে, আরও মানত করছি, এর জন্যে একটি নতুন পাঁঠা দেব আমি, তুমি কাহারদের রক্ষা করো। সুচাঁদ প্রশ্ন করলে, কি বলছিস তা বল। বনোয়ারি বললে, এর তরে আমি পুজো দেব পিসি, আলাদা পাঁঠা মানত করছি। কি করছিস, আরও একটা পাঁঠা? স্থির দৃষ্টিতে বনোয়ারির মুখের দিকে চেয়ে সুচাঁদ প্রশ্নোচ্ছলে কথাটার পুনরাবৃত্তি করলে। বনোয়ারি আবার বুঝিয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, মানত করছি, মানত, মানত, হ্যাঁ, দুটো পাঁঠা কর্তার পুজোয় দেব। আঙুল দেখিয়ে সুচাঁদ বললে, দুটো পাঁঠা দিবি? হ্যাঁ, বেশ বেশ, কিন্তু অনেক কল্যাণ করতেন উনি বাবা, ওই উনি। আহ, কি শীষ! বনোয়ারি বললে, দাহ হবে বাবার বাহনে, কাহার পাড়ার সবাইকে চান করতে হবে, বলে দাও সব, আমি চললাম ডাকতে। সে ছুটল। কোপাইয়ের তীরে চিতা সাজিয়ে দাহ হলো বাবার বাহনে। গোটা কাহার পাড়া চান করে ফিরল। বনোয়ারি প্রণাম করে এলো বাবার থানে। হে বাবা, রক্ষা করো বাবা, পাষণ্ডকে দমন করো বাবা, কাহারদের মালিক, কাহারদের রক্ষা করো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই অষ্টাদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।